আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ কালিয়া নড়াইল 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ এবং ভালো আছো। ইতিপূর্বের ক্লাসগুলো তোমরা ফলো করেছো এবং আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা আলোচনা করলেই ব্যবসায় শিক্ষার বিভাগের উৎপাদন ব্যবস্থা এবং বিপণনের প্রথম অধ্যায় সম্পর্কে তোমাদের পরিপূর্ণ একটা ধারণা আসবে বলে আমি মনে করি। আমি মোহাম্মদ ফখরুল আলম, সহকারী অধ্যাপক মার্কেটিং বিভাগ, সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ কালিয়া নড়াইল। মোবাইল নম্বর নিচে দেওয়া আছে। ইতিপূর্বে আমরা প্রথম অধ্যায়ে বেশ কিছু ক্লাস তোমাদেরকে নিয়েছি। দেখো এখানে উৎপাদনের ধারণা, উৎপাদনের বিভিন্ন রূপ, উৎপাদনের আওতা, উৎপাদনের গুরুত্ব, উৎপাদনশীলতা, উৎপাদনশীলতার আওতা এ সম্পর্কে আমরা বিস্তারিত পূর্বের ক্লাসে আলোচনা করেছি। আজকে যে দুইটা বিষয় আলোচনা করব এটা তোমাদের এই অধ্যায়ের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ এবং সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে, জ্ঞান এবং অনুধাবনের প্রশ্নে এই দুই অধ্যায় থেকে, এই দুই প্যারা থেকে ম্যাক্সিমাম তোমাদের প্রশ্ন আসে। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটো আলোচনার বিষয় থেকে তোমরা জানতে পারবে। প্রথমে উৎপাদনশীলতার গুরুত্ব। উৎপাদন কি এ সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। উৎপাদন যেমন কোনো কিছু সৃষ্টি বা তৈরি করাই হচ্ছে উৎপাদন, কিন্তু উৎপাদনশীলতা এবং উৎপাদন কিন্তু এক নয়। যদি শুনতে আমাদের কাছে অনেকটা মনে হয় যে উৎপাদন এবং উৎপাদনশীলতা এক। একটা প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পেলেই সেই প্রতিষ্ঠানের সফলতা যে ব্যাপক আকারে বৃদ্ধি পাবে, তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে, এটা কিন্তু আশা করা যায় না। তদ্রূপ একটা দেশের উৎপাদন বৃদ্ধি পেলেই সেই দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, এটাও কিন্তু আশা করা যায় না। কিন্তু উৎপাদনশীলতা যদি বৃদ্ধি পায় তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান যেমন উন্নত হবে, তার আর্থিক অবস্থা নির্ণয় করা যাবে, তার আর্থিক অবস্থা ভালো হবে। দ্বিতীয়ত দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। এই জন্য উৎপাদনশীলতাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। উৎপাদনের চেয়ে উৎপাদনশীলতার গুরুত্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচনার বিষয়। ব্যবহৃত উপকরণ ও উৎপাদনের অনুপাতই হচ্ছে উৎপাদনশীলতা। আমরা কি পরিমাণ উপকরণ ব্যবহার করছি এবং উৎপাদন কি হচ্ছে, এর অনুপাত যেটা, সেটাই হচ্ছে উৎপাদনশীলতা। এই উৎপাদনশীলতার গুরুত্ব আলোচনা করতে গেলে উৎপাদনশীলতার নিঃসন্দেহে গুরুত্ব ব্যাপক রয়েছে। আমি তোমাদেরকে যেটা বললাম যে উৎপাদন কতটুকু হলো এটা কিন্তু আলোচনার বিষয়, এটা কিন্তু কোনো প্রতিষ্ঠানের বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে উৎপাদনশীলতা যদি বৃদ্ধি পায় তাহলে সেই প্রতিষ্ঠান অর্থনৈতিকভাবে উন্নয়ন হবে, অর্থনৈতিকভাবে সে প্রতিষ্ঠিত হবে। এই জন্য উৎপাদনশীলতাটার দিকেই সবচেয়ে বেশি লক্ষ্য করা হয়। একটা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কত, একটা পণ্যের উৎপাদনশীলতা কত, এগুলো আজকে আমাদের এই গুরুত্বের ভিতরে বিভিন্ন পয়েন্টের মাধ্যমে আমরা সেটা আলোচনা করব এবং তোমরা এই উৎপাদনশীলতার গুরুত্ব আমরা স্ক্রিনে দেখো। এখানে আমরা উৎপাদনশীলতার গুরুত্ব কয়েকটা পয়েন্ট আকারে এখানে আলোচনা করেছি। সেই পয়েন্টগুলো আলোচনা করলেই উৎপাদনশীলতার গুরুত্ব কত সেটা আমরা বুঝতে পারব। প্রথমে দেখো এখানে লেখা আছে চাহিদা পূরণ। মানুষের চাহিদার কিন্তু শেষ নাই। বর্তমান যুগে পণ্য উৎপাদন করাটা সমস্যা না, সমস্যা হচ্ছে এই বিচিত্র ধরনের যে ভোক্তা তাদের চাহিদা পূরণ করা। একই জায়গায় যদি 10 জন মানুষ থাকে তার চাহিদা কিন্তু 10 জনের 10 রকম। একটা প্রতিষ্ঠানের সেই 10 জন ভোক্তার প্রতি লক্ষ্য রেখেই তার পণ্য উৎপাদন করতে হয়। এই জন্য চাহিদা পূরণ করাটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য মানুষের চাহিদার যেমন শেষ নেই,
আর চাহিদা পূরণ হলে অন্য চাহিদা, একটা যখন চাহিদা পূরণ হবে তখন অন্য আরেকটা চাহিদা দেখা দেবে। এই জন্য উৎপাদনশীলতা যদি বৃদ্ধি হয় তাহলে নতুন নতুন ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য কিন্তু তৈরি করা যায়, কারণ প্রতিষ্ঠান লাভবান হয়, প্রতিষ্ঠান তখন ভোক্তাদের প্রতি লক্ষ্য রেখে নতুন নতুন পণ্য উৎপাদন করতে পারে। এই জন্য উৎপাদনশীলতার গুরুত্ব, মানে চাহিদা পূরণের ক্ষেত্রে উৎপাদনশীলতার গুরুত্ব অত্যাধিক। দ্বিতীয়ত হচ্ছে লক্ষ্য অর্জন। প্রত্যেকটা প্রতিষ্ঠান এর লক্ষ্য থাকে যে নিজে ব্যবসায়িক জীবনে সে প্রতিষ্ঠিত হবে এবং তার সে ব্যবসায় যেটা বিনিয়োগ করছে সেটা যেমন তার এই উৎপাদনের মাধ্যমে উঠে আসবে। এই লক্ষ্য অর্জন করতে গেলেও উৎপাদনশীলতা নির্ণয় করাটা প্রয়োজন। উৎপাদনশীলতা যদি বৃদ্ধি না পায় তাহলে সেই প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে না। এই জন্য উৎপাদনশীলতা যত বাড়বে একটা প্রতিষ্ঠানের মুনাফাটা তত বাড়বে। 3 নম্বর হচ্ছে ব্যবসায় সম্প্রসারণ। প্রত্যেকটা প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান যখন সৃষ্টি হয়, প্রথমে আমরা জানি যে 80-র দশকে আমাদের দেশে গার্মেন্ট শিল্প সৃষ্টি হয়, কিন্তু ব্যাপক আকারে এর উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ার কারণে আজ কিন্তু সারা বিশ্বের ভিতরে আমরা 2-3 নম্বর পর্যায়ে আমরা গার্মেন্ট শিল্পকে নিয়ে যেতে পেরেছি। এর একমাত্র সম্ভাবনা হয়েছে যে উৎপাদনশীলতা সেখানে বৃদ্ধি পেয়েছে। যে এই জন্য ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে উৎপাদনশীলতার গুরুত্ব কিন্তু অনস্বীকার্য। এরপরে তোমরা দেখো যে প্রতিযোগিতামূলক সুবিধা। প্রত্যেকটা প্রতিষ্ঠান তার যে পণ্য উৎপাদন করতেছে সেই উৎপাদিত পণ্য যদি সে কাঙ্ক্ষিত মানের তৈরি করতে পারে তাহলে ভোক্তার কাছে সে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে। তা প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে তাকে যদি তার উৎপাদনশীলতা যদি বৃদ্ধি পায় তাহলে সে তার পণ্যের, তার প্রতিষ্ঠানের মুনাফা বেশি অর্জন হবে, তার যে লক্ষ্য সেগুলো তার পূরণ হবে, এই জন্য সে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে। এই জন্য প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে উৎপাদনশীলতার গুরুত্ব কিন্তু অনস্বীকার্য। প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের ক্ষেত্রে উৎপাদনশীলতার ভূমিকা যেমন অনস্বীকার্য, আর উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে দক্ষতার সাথে সাথে আপনার দেখা যায় যে সেখানে ব্যয় সংকোচন হচ্ছে কিনা, অন্যান্য বিষয় কি হচ্ছে সেগুলো কিন্তু এটা বোঝা যায় যদি আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। আর উৎপাদনশীলতা যদি কমে আসে তাহলে বুঝতে হবে যে আমার সার্বিক প্রতিষ্ঠানের অবনতি ঘটছে। এরপরে হচ্ছে ক্রেতা আকর্ষণ। এরপরে দেখো ক্রেতা আকর্ষণ। ক্রেতা আকর্ষণ করতে এখানে বোঝানো হচ্ছে যে উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে উৎপাদন ব্যয় কমে এবং উৎপাদন পায় বৃদ্ধি পায়। উৎপাদন ব্যয় যেমন কমে উৎপাদনটাও বৃদ্ধি পায়। আর উৎপাদন যখন বৃদ্ধি পায় তখন ক্রেতারা কম মূল্যে সেই পণ্য ভোগ করার সুযোগ পায়। আর ক্রেতারা যখন কম মূল্যে পণ্যটা ভোগ করার সুযোগ পায়, একটা পণ্যের মূল্য যদি থাকে 10 টাকা, সেটা যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান 7 টাকায় উৎপাদন করতে পারে, তার সাথে মুনাফা যোগ করে 8 টাকায় যদি সে বিক্রি করতে পারে তাহলে প্রতিযোগী মার্কেটের চেয়ে কিন্তু সে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে এবং ভোক্তারা সেই পণ্যের গুণগত মান যদি ঠিক থাকে তাহলে তার পণ্যটা বেশি বিক্রি হবে। এই জন্য ক্রেতার আকর্ষণ করার ক্ষেত্রে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম। এরপরে ক্রেতার সন্তুষ্টি। একটা পণ্যের গুণগত মান যখন ভোক্তা যেভাবে চাচ্ছে সেভাবে যখন তৈরি করা সম্ভব হবে তখনই কিন্তু ক্রেতা সন্তুষ্ট হবে। আমরা জানি যে পণ্য উৎপাদন করার ক্ষেত্রে শুধুমাত্র উৎপাদনকারীর ইচ্ছা মতো যদি পণ্য উৎপাদিত হয় তাহলে ভোক্তা কিন্তু সে পণ্য গ্রহণ করবে না। পণ্য উৎপাদন করার ক্ষেত্রে ভোক্তাকে কিন্তু সামনে রাখা হয়। মার্কেটিং এ বলা হয় কনজিউমার ইজ দ্য কিং। ভোক্তা যা বলে উৎপাদনকারী সেভাবেই সেই পণ্য তৈরি করবে। উৎপাদনকারী তার নিজের ইচ্ছা মতো যদি পণ্য তৈরি করে তাহলে ক্রেতা সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয় না এবং উৎপাদনশীলতা যদি বৃদ্ধি পায় তাহলে উৎপাদনকারী ক্রেতা সন্তুষ্ট করতে সক্ষম হয়। এরপর হচ্ছে আয় বৃদ্ধি। এটা একটা সহজ যে উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে তো অবশ্যই আয় বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে, ফলে আয় বৃদ্ধি হবে। এরপরে যে রপ্তানি বৃদ্ধি। আমরা জানি যে যে সমস্ত পণ্য আমরা উৎপাদন করি সেগুলো যদি দেশীয় বাজারে চাহিদা মেটায়, যদি অতিরিক্ত পণ্য উৎপাদন হয় এবং বাইরে তার প্রচুর যদি চাহিদা থাকে তাহলে সেগুলো আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। একটা প্রতিষ্ঠানে যখনই উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে তখনই সে বিদেশে রপ্তানি করার কথা কিন্তু চিন্তা করবে। কিন্তু শুধু উৎপাদন বৃদ্ধি হচ্ছে কিন্তু খরচ অত্যন্ত বেশি পড়ে যাচ্ছে, প্রতিযোগিতা সে টিকতে পারছে না, তাহলে তখন বিদেশে রপ্তানি করার চিন্তা সে করতে পারবে না। কারণ বিদেশে শুধু মাত্র আমাদের দেশে রপ্তানি করবে না, সারা বিশ্বের মানুষ পণ্য উৎপাদন করবে। প্রতিযোগিতায় যদি আমরা টিকতে পারি, আমার উৎপাদন ব্যয় যদি খরচ যদি কম হয় তাহলে আমরা পণ্য রপ্তানি করবো এবং এটা নির্ণয় করা সম্ভব হয় একমাত্র উৎপাদনশীলতার মাধ্যমে। এই জন্য উৎপাদনশীলতার গুরুত্ব কিন্তু অপরিসীম। এরপরে বৈদেশিক মুদ্রা সঞ্চয়। উৎপাদনশীলতা যে প্রতিষ্ঠানে যত বৃদ্ধি পাবে
তারা বেশি বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা সঞ্চয় করতে পারবে। সহজ একটা বিষয়। এরপরে হচ্ছে সম্পদের ব্যবহার। আমাদের অব্যবহৃত যে সমস্ত সম্পদ রয়েছে, সে অব্যবহৃত সম্পদ ওই প্রতিষ্ঠানই ব্যবহার করতে পারবে যাদের উৎপাদনশীলতা বেশি, এবং উৎপাদনশীলতা যাদের ভালো উৎপাদনশীলতা যদি না থাকে, উৎপাদনশীলতা যদি বৃদ্ধি না পায়, শুধু উৎপাদন হলেই ব্যয় যদি সেখানে সংকোচন করা সম্ভব না হয়, তাহলে কিন্তু আমরা যে সমস্ত অব্যবহৃত সম্পদ রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবো না। একটা প্রতিষ্ঠান নির্দিষ্ট পরিমাণ সম্পদ ব্যবহার করে যখন তার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, তখন অব্যবহৃত সম্পদগুলো সে ব্যবহার করার প্রতি আগ্রহশীল হবে। নিজের ব্যবহৃত সম্পদই যদি উৎপাদনশীলতা বৃদ্ধি না পাওয়া যায়, তাহলে এটা সে নতুন নতুন অব্যবহৃত সম্পদ ব্যবহার করতে সে যাবে না। এই জন্য উৎপাদনশীলতার গুরুত্ব কিন্তু অপরিসীম। এরপরে হচ্ছে কর্মীদের কল্যাণ। একটা প্রতিষ্ঠান যখন নিজে অর্থনৈতিকভাবে লাভবান হবে, তখন সেই প্রতিষ্ঠান কর্মীদেরকে সে বেতন, অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করবে। আর উৎপাদনশীলতায় যদি তার বৃদ্ধি না পায়, নিজে যদি সে টিকতে না পারে, তাহলে কর্মীদের তো সে আপনার অতিরিক্ত সুযোগ সুবিধা দিতে পারবে না। কর্মীদের কল্যাণের কথা সে তখন ভাববে না। আর সার্বিকভাবে পরবর্তীতে যে আলোচনা করা হয়েছে যে কর্মসংস্থান, সারা বিশ্বব্যাপী যে সকল প্রতিষ্ঠানে ব্যাপক পরিমাণ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, যারা ব্যয় সংকোচন করতে পারছে, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে ব্যয় উৎপাদনের পরিমাণ ঠিক রেখে আনুষঙ্গিক খরচ যারা কমাতে পারছে, অথবা আনুষঙ্গিক খরচ কমায় উৎপাদন ঠিক করতে পারছে, তারাই কিন্তু প্রতিযোগিতায় টিকতে পারছে, এবং সেই সমস্ত প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। এই জন্য উৎপাদনশীলতার গুরুত্ব, এখানে এই বিষয় থেকে আমরা যেটা জানতে পারলাম যে উৎপাদনশীলতার গুরুত্ব নিঃসন্দেহে অনস্বীকার্য। শুধুমাত্র উৎপাদনের উপরে নয়, উৎপাদনশীলতার উপরেই নির্ভর করছে একটা প্রতিষ্ঠানের সফলতা বা ব্যর্থতা। আশা করি আমরা উৎপাদনশীলতার গুরুত্ব সম্পর্কে এই আলোচনা সম্পর্কে তোমরা জ্ঞান অর্জন করতে পেরেছো এবং বুঝতে পেরেছো। এরপরে আরেকটা বিষয় যেটা, এটা খুব সংক্ষিপ্ত আকারে আমি উৎপাদনশীলতার পরিমাপ। একটা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে কিনা সেটা, একটা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে কিনা সেটা মুখে মুখে নির্ণয় করলে তো ঠিক হবে না। কিছু একটা সূত্র রয়েছে, যে সূত্রগুলো দেখো স্ক্রিনে আমরা এখানে দিয়েছি, যে সূত্রগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা যে কিভাবে উৎপাদনশীলতার পরিমাপ আমরা নির্ণয় করবে। একটা প্রতিষ্ঠান সে যদি উৎপাদনশীলতা নির্ণয় না করে, তাহলে সেই প্রতিষ্ঠানের সফলতা ব্যর্থতা সে বুঝতে পারে না। এই জন্য প্রত্যেক প্রতিষ্ঠান কিন্তু তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের সফলতা এবং ব্যর্থতা নির্ণয় করার জন্য উৎপাদনশীলতার পরিমাপ এখানে করা হয়। উৎপাদনশীলতার পরিমাপের উপরে নির্ভর করে যে উৎপাদনশীলতাটা বৃদ্ধি পাচ্ছে না উৎপাদনশীলতা কমছে। এখানে 1 নম্বর দেখো যে সার্বিক মোট উৎপাদনশীলতা। একটা প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতা কত সেটা নির্ণয় করার জন্য একটা প্রতিষ্ঠানের সার্বিক মোট উৎপাদনশীলতা বলতে, মোট উৎপাদনশীলতা উপরে আপনার মোট উৎপাদন মূল্য, কত পরিমাণ পণ্য উৎপাদন হয়েছে তার মূল্য কত, এবং সেখানে কত পরিমাণ খরচ হয়েছে তার উপকরণ মোট উপকরণ মূল্য। ওই পণ্য উৎপাদন করতে গেলে যার যত খরচ হয়েছে সেই টাকা দিয়ে মোট উৎপাদনের মূল্যকে ভাগ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মোট উৎপাদনশীলতা। আশা করছি এই সূত্রের মাধ্যমে তোমরা মোট উৎপাদনশীলতার যদি কোনো অঙ্ক বা ফিগার থাকে পরবর্তীতে, তাহলে সেখানে মোট উৎপাদন হয়েছে কত, কোন কোন খাতে আমার মোট উৎপাদন হয়েছে তার মূল্যটা কত, হয়তো কত মন বা কত টন উৎপাদন হয়েছে সেটা বাজার দরের সাথে গুণ করে সেটা হচ্ছে মোট উৎপাদনের মূল্য। আর মোট উপকরণ আমার কি লাগছে, এখানে শ্রমিক কত লাগছে, তারপর সেখানে ট্যাক্স কত দিতে হয়েছে, সেখানে ভাড়া কত দিতে হয়েছে, সবগুলো যোগ করে তারপরে কত টাকা আমি বিক্রি করলাম ওটির সাথে ভাগ করলে মোট উৎপাদনশীলতা নির্ণয় করা যাবে। এটা আমরা আমাদের বইতে কিছু উদাহরণ দেওয়া আছে, সেগুলো তোমরা ফলো করবে, এবং পরবর্তীতে বাস্তবে যদি কখনো সম্ভব হয় সেগুলো তোমাদেরকে আরো বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া সম্ভব হবে। এরপরে শ্রমের উৎপাদনশীলতা। একটা প্রতিষ্ঠানে কত শ্রমিক ব্যবহার হচ্ছে, সেই শ্রমের উৎপাদনশীলতা কেমন এটাও কিন্তু নির্ণয় করা যায়। শ্রমের উৎপাদনশীলতায় এখানে দেখো মোট উৎপাদনের একক, মানে কতজন শ্রমিক বা কত ঘন্টা শ্রমিক কাজ করার ফলে কত পরিমাণ পণ্য উৎপাদন হয়েছে। তাহলে মোট উৎপাদনের একক বলতে কতগুলো শ্রমিক বা কত ঘন্টা শ্রমিক কাজ করার ফলে উৎপাদন কত হয়েছে, সে উৎপাদিত পণ্যের মূল্য কত, তার থেকে কত ঘন্টা শ্রমিক কাজ করছে সেটাকে যদি ভাগ করি তাহলে শ্রমের উৎপাদনশীলতা পাওয়া যাবে। সেটা আমরা স্ক্রিনে এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং ফিগারটা দেব। এরপর হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা।
একটা ইন্ডাস্ট্রিতে বা কারখানায় যে যন্ত্র পরিচালিত হয় সেই যন্ত্রের উৎপাদনশীলতা কত। এখানে এই যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করতে গেলে মোট উৎপাদনের একক কত পরিমাণ উৎপাদন হয়েছে আমাদের, সেই উৎপাদনের একক কত, অথবা সেই উৎপাদনের এককের সাথে যদি আমরা করি কি বলে আপনার ওই যে সেটা টাকাও যদি করা যায় যে উৎপাদনের ওই বাজার দর কত, সেই উৎপাদনের সেই একক যে কয় একক উৎপাদন হয়েছে তার বাজার দর কত, তার থেকে মোট কত ঘন্টা যন্ত্রটা ব্যবহার হয়েছে, কত ঘন্টা মোট যন্ত্র সময় ওই যন্ত্রটা কত ঘন্টা চলেছে সেইটাকে দিয়ে ভাগ করলেও মোট যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করা যায়। এরপরে দেখো মালামালের উৎপাদনশীলতা। মালামাল, যে মালামাল আমরা কারখানাতে ব্যবহার করা হয় কারখানায়, সেই মালামালের উৎপাদনশীলতা কেমন। আমরা জানি একটা প্রতিষ্ঠানে শুধুমাত্র একটা বিষয়ের উপর কিন্তু তার ইনপুট মানে আউটপুট নির্ভর করে না, তার সার্বিক খরচের উপরে কিন্তু তার আউটপুট নির্ভর করে। এখন যে সমস্ত মালামাল ব্যবহার করা হয়েছে সেই মালামালের উৎপাদনশীলতা, মোট উৎপাদনের মূল্য, মোট আগে যেটা বলছিলাম যে মোট উৎপাদনশীলতা নির্ণয় করার ক্ষেত্রে আমরা যেমন এখানে দেখিয়েছি যে মোট উৎপাদনের মূল্য, এটাও সেরকম যে মোট কত পরিমাণ পণ্য উৎপাদিত হয়েছে তার বাজার মূল্য কত, আর যে মাল আমি কিনেছি, যে মাল ওই পণ্য উৎপাদন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সেই মালামালের মূল্য কত, সেই মালামালের মূল্য দিয়ে যদি উৎপাদনের মূল্য উৎপাদনের যে একক হয়েছে তাকে যদি ভাগ করা হয় তাহলে মালামালের উৎপাদনশীলতা নির্ণয় করা যায়। তাহলে আমরা এখানে মোট উৎপাদনশীলতা কিভাবে নির্ণয় করা যায় সেটা প্রথমে আমরা দেখানোর চেষ্টা করেছি। এরপরে শ্রমের উৎপাদনশীলতা কিভাবে নির্ণয় হয় সেটা সূত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। যন্ত্রের উৎপাদনশীলতা কিভাবে নির্ণয় করে সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। এরপরে মালামালের উৎপাদনশীলতা, যে মালামাল ব্যবহার হচ্ছে তার উৎপাদনশীলতা কত। এরপরে আরেকটা বিষয় আছে যে আর্থিক উৎপাদনশীলতা, একটা প্রতিষ্ঠানের সার্বিক বা আর্থিক উৎপাদনশীলতা কত তার যেটা সূত্র সেটা হচ্ছে সংযোজিত মূল্য ভাগ রূপান্তর মূল্য। এই সংযোজিত মূল্য বা রূপান্তর মূল্য নির্ণয় করার ক্ষেত্রে খুব সহজে বা সংক্ষেপে বলা যায় যে প্রতিষ্ঠান কতটুকু মূল্য সংযোজন করে, একটা প্রতিষ্ঠান তার পণ্য উৎপাদন করার জন্য কত পরিমাণ বা কতটুকু মূল্য সংযোজন করে, এবং প্রতিষ্ঠানের মোট রূপান্তর মূল্যের অনুপাতকে আর্থিক উৎপাদনশীলতা বলে। তাহলে কতটুকু মূল্য সংযোজন করে এবং প্রতিষ্ঠানের মোট রূপান্তর মূল্যের আর্থিক অনুপাতকে উৎপাদনশীলতা বলে। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, এক নম্বর হচ্ছে উৎপাদনশীলতার গুরুত্ব কতটুকু সেটা আমরা এখানে আলোচনা করেছি। দুই নম্বর হচ্ছে উৎপাদনের পরিমাপ। শুধুমাত্র উৎপাদন দিয়েই কিন্তু একটা প্রতিষ্ঠানের সফলতা নির্ণয় করা যায় না। একটা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা যদি বৃদ্ধি পায় তাহলেই বুঝতে হবে যে সে প্রতিষ্ঠান উত্তর বৃদ্ধি পাচ্ছে। উৎপাদনশীলতা এবং উৎপাদন বললাম যে উৎপাদনশীলতা নির্ণয় করার ক্ষেত্রে কত পরিমাণ পণ্য উৎপাদন হচ্ছে সেটা নির্ণয় করার ক্ষেত্রে প্রথমত আমার উৎপাদনের পরিমাণ ঠিক রেখে যদি যে সমস্ত উপকরণ ব্যবহার করা হচ্ছে সেটাকে যদি কমানো যায়, পরিমাণ কমায় যদি উৎপাদনের পরিমাণ ঠিক রাখা যায়, অথবা উৎপাদনের উপকরণ না কমায়ও অনেক সময় এখানে দক্ষতা বা যোগ্যতা সংযোগের মাধ্যমে উৎপাদনশীলতা পরিমাণটা কিন্তু বৃদ্ধি করা যায়। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করবা কিন্তু অন্যান্য বিষয়গুলো এখানে সংযোজন হবে না, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এটা নির্ণয় করতে পারবো। এই জন্য বলা হচ্ছে ব্যবহৃত উপকরণ এবং উৎপাদনের অনুপাতই হচ্ছে উৎপাদনশীলতা। এবং দক্ষ ব্যবস্থাপনা উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে। উৎপাদনশীলতা মানে দুভাবে বৃদ্ধি করা যায়। এক নম্বর হচ্ছে যে উপকরণ ঠিক রেখে উৎপাদন বাড়িয়ে, অথবা উৎপাদন ঠিক রেখে উপকরণ ব্যয় কমায়। এই দুইটা পদ্ধতির মাধ্যমে উৎপাদনশীলতা নির্ণয় করা যায়। আমি আশা করবো যে তোমরা আজকের যে আলোচনা, দুইটা বিষয় আমরা আলোচনা করলাম এই চ্যাপ্টারের, এবং এই উৎপাদন আপনার ব্যবসায় শিক্ষা বিভাগের উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম অধ্যায় এই যতগুলো ক্লাস নিয়েছি এই ক্লাসের মাধ্যমগুলোই আমি তোমাদেরকে একটু পরিষ্কার করার চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো বিষয় তোমাদের বুঝতে অসুবিধা হয় আমার মোবাইল নম্বরে দেওয়া আছে, তার মাধ্যমে আমার কাছে প্রশ্ন করে তোমরা জানার চেষ্টা করবে। আমরা আগামী দিনে দ্বিতীয় অধ্যায় আলোচনা করব আগামী ক্লাসে। এগুলো তোমরা যে ক্লাসগুলো আলোচনা হয়েছে সেগুলো তোমরা বাসায় পড়ার চেষ্টা করবে, এবং আগামী দিনে নতুন ক্লাস যারা দ্বিতীয় অধ্যায় থেকে আবার নতুন ক্লাস শুরু করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ থাকো, এবং এই মহামারী কিন্তু এখনো কিন্তু একেবারে শেষ হয়ে যায় নাই। এই জন্য তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে,
এবং নিয়মিত হাত সাবান দিয়ে হাত ধোবে। এর মধ্যে নিজেদেরকে শরীরকে সুস্থ রাখবে এবং পাঠদানের প্রতি মনোযোগী হবে, যার ফলে তোমরা লেখাপড়ায় যে কোনো পরিস্থিতির ভিতরে আমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে, সেই ব্যাপারে তোমরা সহযোগিতা করবে। নিজেদের জীবন গড়ার ক্ষেত্রে তোমরা আরো সচেষ্ট হও, সেই মঙ্গল কামনা করে আজকের মতো আজকের এই পাঠদান আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।